আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সার্ভেইং এর চ্যাপ্টার 7 কন্টুরিং এবং কন্টুরিং এর ম্যাপ নিয়ে। শুরুতে আমরা জেনে নেব এই চ্যাপ্টারের ভিতর কি কি থাকছে। আমাদের এই চ্যাপ্টারটা মূলত কন্টুর সম্পর্কিত, তো এই চ্যাপ্টারের বেশিরভাগ আলোচনায় কন্টুর নিয়ে। কন্টুর কি, কন্টুরের বৈশিষ্ট্য, কন্টুরের ব্যবহার, বিভিন্ন প্রকার কন্টুরিং প্রক্রিয়া, এরপর কন্টুর ম্যাপ কীভাবে অঙ্কন করা হয়, এগুলো আর কি। তো এই কন্টুর ম্যাপের সাহায্যে সাধারণত আমাদের জলাধারের ধারণ ক্ষমতা, এরপর মাটি ভরাটের পরিমাণ ইত্যাদি ইত্যাদি নির্ণয় করা হয়ে থাকে। তো এগুলা সম্পর্কে আমরা জানবো। এই অধ্যায় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে এইগুলো আমরা জানবো। সর্বশেষে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ করবো। তো শুরুতে আসি কন্টুর। কন্টুর কি? কন্টুরটা হলো একটা নির্দিষ্ট উপাত্ততল হতে সমলম্ব দূরত্বে অবস্থিত বিভিন্ন বিন্দুর সংযোগকারী যে কাল্পনিক রেখা, এই রেখাকে বলা হয় কন্টুর। অর্থাৎ একটা উপাত্ততল হতে যে সকল বিন্দুগুলো সমপরিমাণ দূরত্বে বা উচ্চতায় অবস্থিত, এই বিন্দুগুলোকে সংযোগ করে যদি একটা রেখা কল্পনা করা যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই রেখা, এই রেখাগুলোকে বলা হচ্ছে কন্টুর রেখা। আর এই যে প্রক্রিয়ার সাহায্যে এই কন্টুর রেখার কন্টুরের মানচিত্র প্রণয়ন করা হয় সেটাকে বলা হচ্ছে কন্টুরিং। এরপর দুইটা টার্ম, একটা হচ্ছে আনুভূমিক সমর্থক, সমন্বিত ব্যবধান। আনুভূমিক সমর্থক হচ্ছে পাশাপাশি দুইটা কন্টুরের মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব, দুইটা কন্টুরের মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব, এটাকে বলা হচ্ছে আনুভূমিক সমর্থক। সমোন্নতি ব্যবধান হলো দুইটা কন্টুরের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাকে বলা হয় আমাদের সমোন্নতি ব্যবধান। কন্টুর রেখার কিছু বৈশিষ্ট্য আছে, এই কন্টুরের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কন্টুর রেখাগুলো এই বৈশিষ্ট্য মেনে চলে সবসময়। তো আমরা যদি ম্যাপিং করতে যাই, তো কন্টুর ম্যাপিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো বা কন্টুর ম্যাপ থেকে কিছু ক্যালকুলেশন করে আনার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের সবসময় কনসিডারেশন রাখতে হবে। যেমন প্রথম বৈশিষ্ট্য বলতেছে যে একটি কন্টুরের প্রত্যেকটি বিন্দুর এলিভেশন সমান, প্রত্যেকটা বিন্দু নির্দিষ্ট উপাত্ত হলে সলম্ব দূরত্ব হয়, এটা তো কন্টুরের প্রধান বৈশিষ্ট্য। ওকে, 2 নম্বর হলো পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া কখনো বিভিন্ন এলিভেশন দুই পাতাতে কন্টুর পরস্পরকে অতিক্রম করবে না। অর্থাৎ সহজভাবে বলে পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া দুইটা কন্টুর কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না। একটা কন্টুর কখনো মানচিত্রের মাঝে শেষ হবে না, এটা হয় মিলে যাবে, না হয় বাইরের দিকে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে কন্টুরের আনুভূমিক সমর্থক ভূপৃষ্ঠের ঢালের বিপরীত অনুপাতে বাড়ে। সমদূরত্ব রেখা অবস্থিত কন্টুর সমঢাল নির্দেশ করে। সরল সমান্তরাল দূরত্বের অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে। তাহলে সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখাগুলো সমঢাল নির্দেশ করে, যে ভূমির স্লোপটা হচ্ছে সমান, এবং সমান্তরাল সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে। আচ্ছা, ধারাবাহিক বদ্ধ কন্টুর রেখাগুলো যদি ভিতরের দিকে কন্টুর মান অধিক হয় তবে পাহাড় বা টিলা বা মৃত্তিকার স্তূপ নির্দেশ করে। আর ধারাবাহিক বদ্ধ কন্টুর রেখাগুলো যদি বাইরের দিকে মান বেশি হয় তবে সেক্ষেত্রে ডুবা জলাশয় বা পুকুর নির্দেশ করে। তো একইভাবে এই কন্টুর রেখার ভিতর দিকে মান কম হলে সেটা পানির নিষ্কাশন নির্দেশ করে, অথবা বলতে পারে যে আমরা ভেতরের দিকে মান বেশি হলে সেটা বাঁধ বা এরকম উঁচু জায়গা টাইপের জিনিস নির্দেশ করে। কন্টুর ম্যাপ হতে আমরা বিভিন্ন বিন্দু আপেক্ষিক উচ্চতা বা গভীরতা জানতে পারবো। কোন স্থান হতে কোন স্থান দেখা যাবে তা কন্টুর ম্যাপ থেকে সহজে নির্ণয় করতে পারবো। কন্টুর ম্যাপটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল। তো এই 3 ডাইমেনশনাল হওয়ার কারণে এখান থেকে কোনো একটা পয়েন্টের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা কোনো পয়েন্ট থেকে কোনো পয়েন্টের এই জিনিসগুলো আমরা সহজে নির্ণয় করতে পারবো। কন্টুরের ব্যবহার, কন্টুরের কিন্তু হিউজ ব্যবহার আছে। প্রথমে হচ্ছে কন্টুরের সাথে সাধারণত একটা এলাকার পাহাড় পর্বত বা জলাশয়, এই যে উঁচু নিচু ভূমি, এই জিনিসটা সম্পর্কে সম্যক একটা ধারণা পাওয়া যায়, কোথায় কি আছে না আছে। আর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্প, সড়ক, রেলপথ, খাল, সিওয়ারেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, এই জিনিসগুলোর জন্য সুবিধাজনক স্থান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কন্টুর ম্যাপটা লাগবে। কোনো একটা প্রকল্পের মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করতে লাগবে। অববাহিকা অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ জলাশয়, ডোবা ইত্যাদির ধারণ ক্ষমতা নির্ণয়, যে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে মূলত এটা আসলে ব্যবহার হয়ে থাকে। কন্টুরিং এর পদ্ধতি আছে। কন্টুরিং এর পদ্ধতি হচ্ছে দুইটা, প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি, কন্টুরিং এর প্রত্যক্ষ পদ্ধতিটা হলো একটি ভূমি পরিমাপ পদ্ধতি, যার মধ্যে সরাসরি মাঠে গিয়ে নির্দিষ্ট উচ্চতা বা সমতলের পয়েন্টগুলো শনাক্ত করা হয় এবং সেগুলো সংযোগ করে কন্ট্রোল লাইন আঁকা হয়। এক্ষেত্রে জরিপের সময় ব্যবহার করা হয়, যেখানে স্থানান্তর স্থানাঙ্কের উচ্চতা নির্ণয় করতে হয়। আমাদের বিক্ষিপ্ত পদ্ধতি ও বিকিরণ পদ্ধতি আছে প্রত্যক্ষ পদ্ধতির ভিতরে। এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিগুলো প্রত্যক্ষ পদ্ধতি দ্রুত, সস্তা এবং কম শ্রমসাধ্য। এ পদ্ধতিতে সরলরেখার একটি সিস্টেমের সাথে গাইড পয়েন্টগুলো একটি সিরিজ নির্বাচন করা হয় এবং তাদের উচ্চতা নির্ধারণ করা হয়। এই পয়েন্টগুলি তারপর প্লট করা হয় এবং কন্ট্রোলগুলি ইন্টারপোলেশন দ্বারা আঁকা হয়। এই পরোক্ষ পদ্ধতির ভিতরে আবার রয়েছে বর্গক্ষেত্র বা গ্রিড পদ্ধতি, ট্যাকোমেট্রিক পদ্ধতি এবং প্রস্থচ্ছেদ পদ্ধতি। আমরা কন্ট্রোলের ব্যবহার জেনেছিলাম কিছুক্ষণ আগে, এখন আমরা জানবো কন্ট্রোল ম্যাপের ব্যবহার। তো ভূপৃষ্ঠের অবস্থা দেখানোর জন্য সেকশন অঙ্কন করতে ভূপৃষ্ঠের দুইটা বিন্দুর আন্তঃদৃষ্টিগোচরতার নিরাপত্তার পরিমাপ নিরূপণ,
প্রস্তাবিত সড়ক, রেলপথ, খাল, পানি নিষ্কাশন প্রকল্পের জন্য উপযোগী স্থান নির্বাচন ও দিক নির্দেশনা প্রদান, জলাধারের ধারণ ক্ষমতা নির্ণয়, মাটি ভরাট বা খননের পরিমাণ নির্ণয়। মূলত সবগুলা ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ম্যাপের ব্যবহার আছে। তবে লাস্ট দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমাদের বেশি ব্যবহার হয় আর কি, জলাধারের ধারণ ক্ষমতা নির্ণয় আর মাটি ভরাট বা খননের পরিমাণ নির্ণয়। কন্ট্রোল ম্যাপ থেকে কিভাবে এই যে মাটি ভরাট বা খননের কাজ, জলাধারের ধারণ ক্ষমতা নির্ণয় করা, এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমরা এখন দেখব। তার আগে যে পদ্ধতিগুলোর সাহায্যে আমরা সাধারণত নির্ণয় করে থাকি এগুলো একটু দেখবো। আমরা সাধারণত দুইটা পদ্ধতিতে কন্ট্রোল ম্যাপ হতে মাটি খনন বা ভরাটের পরিমাণ নির্ণয় করে থাকি। প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের ট্র্যাপিজয়েডাল। তো ট্র্যাপিজয়েডাল পদ্ধতিতে আমাদের সূত্র হলো, ট্র্যাপিজয়েডাল পদ্ধতিতে আয়তন বি সমান ডি ইন্টু আমাদের প্রথম প্লাস শেষ অফসেট বাই 2 প্লাস হলো মধ্যবর্তী অফসেট। এখানে ডিটা হলো দুইটা অফসেটের মধ্যবর্তী দূরত্ব। আরেকটা হচ্ছে আমাদের প্রিজময়েডাল। প্রিজময়েডালের ক্ষেত্রে আয়তন বি সমান ডি বাই 3 প্রথম প্লাস শেষ অফসেট প্লাস 4 ইন্টু জোড় সংখ্যক অফসেট প্লাস 2 ইন্টু বিজোড় সংখ্যক অফসেট। তো এটা হচ্ছে মেইন দুটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো দিয়ে মূলত আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারবো এখান থেকে। তাহলে ট্রাপিজয়েডাল, প্রিজময়েডাল, যেখানে আমাদের ডিটা হচ্ছে দুইটা অফসেটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। কিছু আমাদের তথ্য দেওয়া আছে, এটা জলাধারের ধারণ ক্ষমতা ট্রাপিজয়েডাল, প্রিজময়েডাল নিয়ে নির্ণয় করতে হবে। তো খুবই সহজ। এখানে আমাদের কন্ট্রোর ব্যবধান দেওয়া আছে মিটারে 50, 60, 70, 80, 90। দ্যাট মিনস আমাদের এখান থেকে যে 50, 60, 70, 80, 90 এত মিটার পর পর আমাদের এই যে রিডিংগুলো নেওয়া হয়েছে। তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার ভিতরে ব্যবধান কিন্তু 10 মিটার করে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডি সমান 10 মিটার। আর ক্ষেত্রফল দেওয়া আছে 200, 350, 450, 625, 850। তো এগুলো দেওয়া আছে ক্ষেত্রফল। তো লিখে নিই A1, A2, A3, A4, A5। A1 দেওয়া আছে আমাদের 200 বর্গমিটার, A2 দেওয়া আছে 350 বর্গমিটার, A3টা দেওয়া আছে 450 বর্গমিটার, A4 দেওয়া আছে 625 বর্গমিটার, A5 দেওয়া আছে 850 বর্গমিটার। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে জলাধারের ধারণ ক্ষমতা। দুইটা ফর্মুলা ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা দেখি ট্রাপিজয়েডাল নিয়ে। আমরা ট্রাপিজয়েডাল, তো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা যেটা জানছিলাম ফর্মুলা, যে ভরাটের আয়তন বি সমান ডি ইন্টু যে প্রথম প্লাস শেষ অফসেট বাই 2, মানে দুইটার অ্যাভারেজ আর কি। তাহলে এখানে আমরা প্রথম অফসেট হচ্ছে A1, শেষ অফসেট হচ্ছে A5। তাহলে A1 প্লাস A5 বাই 2 প্লাস আমাদের মধ্যবর্তী। তাহলে মধ্যবর্তী অফসেটগুলো কত আছে এখানে? মধ্যবর্তী অফসেট হচ্ছে A2 প্লাস A3 প্লাস A4। ওকে, তো ট্রাপিজয়েডাল নিয়ে আমরা যেটা শিখছিলাম যে আমাদের প্রথম প্লাস শেষ অফসেট বাই 2 আর প্লাস হচ্ছে মধ্যবর্তী অফসেট ইন্টু দূরত্ব। তো এখানে অফসেট হচ্ছে 5টা। তাহলে দূরত্ব দেখলাম যে আমরা প্রত্যেকটা কন্ট্রোলের মাঝের যে ব্যবধানটা হচ্ছে 10 মিটার করে। ওকে, তাহলে সবগুলো মানে আমাদের এখানে নোন, জাস্ট বসায় দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। খুবই সহজ কিন্তু অঙ্কগুলো। তো আমাদের কন্ট্রোল ব্যবধান হচ্ছে 10 মিটার। আচ্ছা, A1 যেটা আমাদের এখানে যে এরিয়া দিয়েছিল, A1 দিয়েছিল 200 প্লাস A5 দিয়েছিল 850 বা 2 প্লাস বাদ বাকি A2 থেকে A4 পর্যন্ত। A2 হচ্ছে 350, A3 হচ্ছে 450 আর A4টা হচ্ছে 625। ওকে, তো এখানে আমাদের ক্ষেত্রফল দিয়েছিল বর্গমিটারে আর দূরত্ব যে দিয়েছিল ডিটা দিয়েছিল মিটারে। তাহলে আমাদের এখানে আয়তনের ইউনিটটা হবে ঘনমিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে 19,500 ঘনমিটার। তো এটাই আমাদের মাটি ভরাটের জলাধারের ধারণ ক্ষমতা এত ঘনমিটার। এই অঙ্কটা আমরা প্রিজময়েডাল নিয়মে করবো। তো প্রিজময়েডালের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভি সমান ডি বাই 3 প্রথম প্লাস শেষ অফসেট। দ্যাট মিনস এখানে A1 প্লাস 5 প্লাস 4 ইন্টু জোড় সংখ্যক অফসেট, অর্থাৎ জোড়গুলোর সাথে 4 গুণ হবে। তাহলে 4 ইন্টু এখানে জোড় হচ্ছে কি A2 A4 প্লাস 2 ইন্টু বেজোড় আছে এখানে একটা A3, কারণ A1 এবং A5 কিন্তু আমাদের আগে ইউজ হয়ে গেছে, এই জন্য এগুলো আর রিপিট করা যাবে না। A1 প্রথম ইউজ হয়েছে, A5টা লাস্টেরটা ওইটা ইউজ হয়েছে। তাহলে আমাদের ডিটা হচ্ছে 10 মিটার 3, A1 হলো 200, A5 ছিল আমাদের 850 প্লাস 4 ইন্টু A2 হলো 350, A4 হলো 625 প্লাস 2 ইন্টু A3 মান হচ্ছে আমাদের 450। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 19,500 ঘনমিটার। এখানে আমরা দেখলাম যে ট্রাপিজয়েডাল এবং প্রিজময়েডাল দুইটা ফর্মুলাতে আমাদের আয়তন বা অ্যান্সার কিন্তু একই আসছে। সবসময় এটা একই নাও আসতে পারে, স্লাইটলি ডিফারেন্স আসতে পারে বা মোটামুটি ডিফারেন্স আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের অঙ্ক সঠিক হবে, ভুল হবে না। তবে যদি খুব বেশি ডিফারেন্স চলে আসে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যালকুলেশনগুলো রিসেট দিতে হবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
তো স্লাইটলি ডিফারেন্স খুবই কমন এবং সিম্পল, এটার জন্য কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখি। আমাদের পরবর্তী অঙ্কে বলছে একটি বাঁধের উজানের কন্ট্রোল ম্যাপ হতে নিম্ন তথ্যগুলো পাওয়া গেল। বাঁধের খালের সৃষ্ট জলাধারে 150 মিটার হতে 166 মিটার আড়ালের মধ্যে কী পরিমাণ পানি সঞ্চিত থাকবে? 150 আড়ালে জলাধারের তলদেশ এবং 166তে পানির উপর। তো এই অঙ্কটা অনেকটা সেম। আমাদের আরএল দেওয়া আছে 2 মিটার পর পর 50, 52, 54 করে 166 পর্যন্ত, এবং এই আরএলগুলোতে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখি 9টা, এখানে আমাদের মোট 9টা পয়েন্টে এরিয়া দেওয়া আছে, তাহলে A1 থেকে A9 পর্যন্ত। আর এখানে ক্ষেত্রফলটা হবে আমাদের 1000 বর্গ, ক্ষেত্রফলটা হবে 1000 বর্গমিটার, অর্থাৎ হাজার হিসাবে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের পানি ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে, বা পানি সঞ্চিত পানির পরিমাণ। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের যে ক্ষেত্রফলগুলো দেওয়া আছে, ক্ষেত্রফলগুলো আমরা একটু উঠাই নেব। A1, A2, A3, A6, A7, A8, A9। তো ক্ষেত্রফলগুলো যদি আমরা একটু দেখি, A1 দিয়ে আসলে আমাদের প্রথম পয়েন্ট 150 মিটার আড়ালে, যেটা হচ্ছে 0.27। A2 ছিল হচ্ছে 10.44। ওকে, আমাদের ক্ষেত্রফলগুলো দিয়ে আসলে বর্গমিটার এককে। এবং এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের যে এই যে আরএলগুলো দেওয়া আছে 150, 152, 52, 54, 54, 56, অর্থাৎ প্রত্যেকটার ভিতর ব্যবধান হচ্ছে 2 মিটার করে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে ডি এর মানটা কত হবে? ডি হবে 2 মিটার। তাহলে কি পরিমাণ পানি সঞ্চিত থাকবে? ওকে, তো এখানে কিছু বলা না থাকলে আমরা বাসায় যখন প্র্যাকটিস করব তখন আমরা 2 নিয়মে প্র্যাকটিস করব, এবং পরীক্ষাতে যদি উল্লেখ করে না দেয় যে কোন নিয়মে করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রিজময়েডাল নিয়মে করবো, এটা বেশি প্রিফারেবল। ওকে, তো আমরা যেহেতু ট্র্যাপিজয়েডাল নিয়মটা দেখছি আমাদের প্রিভিয়াস ম্যাথে, তো এখানে আমরা প্রিজময়েডাল নিয়মে একটু করার চেষ্টা করি। খুবই সিম্পল এগুলা, সবগুলাই কিন্তু একই, জাস্ট আমাদের সূত্রটা মনে রাখলে, ফরম্যাটটা মনে রাখতে পারলে সব একই ক্যালকুলেশন। তাহলে প্রিজময়েডাল, তো প্রিজময়েডাল নিয়মে আমাদের কি ভি সমান D/3, প্রথম প্লাস শেষ অবজেক্ট, এখানে প্রথম হচ্ছে A1, শেষ হচ্ছে A9, তাহলে প্লাস 4 ইন্টু জোড় সংখ্যক অবজেক্ট। তো এখানে জোড় কে কে আসবে? আমাদের A2, A4, A6, A8 এর হচ্ছে জোড় A2, A4 প্লাস A6 প্লাস A8 প্লাস 2 ইন্টু বেজোড় অবজেক্ট। বেজোড় অবজেক্টগুলো হচ্ছে আমাদের A1 এবং A9টা কিন্তু আগে ইউজ হয়ে গেছে, তাহলে A3, 5, 7, A3 প্লাস A5 প্লাস A7, বাস। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলগুলা 0.27 দেওয়া ছিল, এটা আবার এখানে ক্ষেত্রফল 1000, মানে 1000 এককে দেওয়া ছিল, তো আমাদের এক্সট্রা একটা 1000 গুণ দিতে হবে এই জন্য। অর্থাৎ ক্ষেত্রফলটা মূলত ছিল অনেক বড়, তো এটাকে ছোট করার জন্য, রিডিউস করার জন্য যে 1000 দিয়ে ভাগ করে জাস্ট ওটাকে আলাদা করে রাখছে আর কি। ওকে, তো আমাদের ডি হচ্ছে এখানে 2 মিটার, 2/3, A1 প্লাস A9, A1 হচ্ছে 0.27, A9 হচ্ছে 639, প্লাস 4 ইন্টু আমাদের A2 এর মান হচ্ছে 10.44, A4 হলো 144, A6 হলো 414.5, প্লাস 2 ইন্টু বেজোড় হচ্ছে A3 হচ্ছে 75.6, A5 হচ্ছে 270, A7 হলো 460.8। এই ছিল 1000। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে এত ঘনমিটার। এই ছিল অঙ্ক। প্রিজময়েডাল নিয়মে আমরা ক্ষেত্রফলটা বের করলাম, খুবই সহজ অঙ্ক, শুধু ফর্মুলাটা বসে মানগুলো বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসতেছে, এখানে খুব বেশি মাথা কাটানোর কিছু নাই। তো আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে ফ্লাই লেভেলিং, প্রোফাইল লেভেলিং সম্পর্কে জেনেছিলাম। এটা অনেকটা ওরকমই, যে একটা রাস্তার প্রোফাইল, অর্থাৎ বরাবর একটা রাস্তার যে প্রোফাইল বরাবর কিন্তু কিছু কন্ট্রোল মান নেওয়া হয়েছে, এইগুলোর মাধ্যমে আমাদের ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে। কোনো এলাকায় 330 মিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হলো, প্রস্তুত হলে বাঁধের প্রস্থ 10 মিটার, বাঁধটি 55 মিটার পর পর ভরাটের উচ্চতা এত এত, বাঁধটি নির্মাণের জন্য প্রিজময়েডাল সূত্রের সাথে মাটি ভরাটের কাজের পরিমাণ নির্ণয় করো। ওকে, বাঁধের পার্শ্ব ঢাল দেওয়া আছে 2:1। তো এখানে পার্শ্ব ঢাল দিয়ে দিয়েছে, এবং মাটি ভরাট, আমরা জানি মাটি ভরাটের কাজ হয় সবসময় ঘনমিটার বা ঘনফিট ইউনিটে। আর এখানে আমাদের ভরাটের উচ্চতা দিয়ে দিছে, প্রস্তুতি তলের প্রস্তুত দিছে, এবং আয়তন নির্ণয় করতে বলছে। তো সর্বপ্রথম এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, অফসেটগুলোর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এগুলো দেওয়া আছে জাস্ট উচ্চতা।
তো তার জন্য আমাদের পার্শ্ব ঢাল এবং প্রস্তুতি তলের প্রস্থ দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রস্তুতি তলের প্রস্থ হলো 10 মিটার আর এই পার্শ্ব ঢাল দিচ্ছে 2:1 স্লোপ। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। তো এটা হচ্ছে একটা ট্র্যাপিজয়েডাল, এটা কি আমাদের রাস্তার যে ক্রস সেকশন, এটা ট্র্যাপিজয়েডাল আকৃতি হয় আমাদের ফরমেশন লেভেল, যেখান থেকে গাড়ি চলে ওই উপরটা হয় কম প্রস্থের তুলনামূলক এবং দুই পাশে নিচে যেতে যেতে কি প্রসারিত করা হয়। তো এটার যে শেপ, এটা ট্র্যাপিজয়েডাল শেপ। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি কি এস ইন্টু বি প্লাস এস এস, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা, যেখানে এসটা হচ্ছে উচ্চতা আর এসটা হচ্ছে সাইড স্লোপ, S:1 যেটা থাকে। তাহলে এখানে আমাদের 2:1 যদি পার্শ্ব ঢাল বলে দেয়, এই যে 2:1 বললে আমাদের এস ইকুয়াল হচ্ছে 2। ওকে, আর এস হচ্ছে উচ্চতা, যে উচ্চতার মানগুলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা প্রতি 55 মিটার পর পর ভরাটের ক্ষেত্রফলগুলো বের করব, দেন সূত্রের সাহায্যে আমরা এই ভরাটের আয়তন নির্ণয় করব। ওকে, তাহলে A1 কি হবে আমাদের? A1 হবে আমাদের প্রত্যেক ক্ষেত্রে বি এবং এসটা কিন্তু সেম থাকবে। এই যে প্রস্তুতলের বাঁধের প্রস্থ হলো 10 মিটার, দ্যাট মিনস বি সমান 10 মিটার, আর পার্শ্ব ঢাল 2:1, তো এখান থেকে এস হচ্ছে 2। তাহলে A1 হবে H1, আমাদের H1 কত, যেটা থেকে শুরু হয়েছিল এই যে 0.5 মিটার, তাহলে 0.5 ইন্টু বি হচ্ছে 10, এস হচ্ছে 2, এইচ হচ্ছে 0.5। তাহলে A2 কি হবে? সেম অ্যাজ A2 হবে H2, এটা 0.75, বি সেম থাকবে, এসও সেম থাকবে, শুধুমাত্র এসটা চেঞ্জ হবে। তো এভাবে করে আমরা এখানে 1 2 3 4 5 6 7টা দেওয়া আছে, A7 পর্যন্ত বের করি। A3 এর ক্ষেত্রে আমাদের হাইট হচ্ছে 1.6, A4 এর ক্ষেত্রে আমাদের উচ্চতা হচ্ছে 1.8, বি প্লাস এস এইচ, A4 A5 1.95, এস ইন্টু বি প্লাস এস এইচ, A6টা হচ্ছে আমাদের 1.25 এবং A7টা হচ্ছে 0.85, 10 প্লাস 2 ইন্টু 1.25, 10 প্লাস 2 ইন্টু 0.85। এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, খুবই সিম্পল ক্যালকুলেশন, তাহলে এখান থেকে যে মানগুলো আসবে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। আমাদের A1 আসবে 5.5 মিটার স্কোয়ার, A2 আসবে 8.625 মিটার স্কোয়ার, A3 A4 A5 A6 এবং A7 9.945 মিটার স্কোয়ার। ওকে, তো আমরা এ পেয়ে গেলাম। আর এখানে একটা কথা বলছে যে বারটি 55 মিটার পর পর ভরাটের উচ্চতা এইতে আছে, তাহলে এই দূরত্বগুলো ছিল বা এই অফসেটগুলো ছিল 55 মিটার পর পর। দ্যাট মিনস আমাদের ডিটা হবে 55 মিটার। ওকে, তাহলে আমাদের হাতে সব কিছু আছে, ডি আছে, অফসেট আছে। তাহলে এখান থেকে আমরা মাঠে ভরাটের পরিমাণ নির্ণয় করে ফেলবো। ব্রিজ মডেল নিয়ে ভরাটের ভি সমান, তাহলে আমরা জানি D/3, প্রথম পিলার শেষ অফসেট A1 প্লাস A7, 4 ইন্টু জোড় সংখ্যক অফসেট, তাহলে A2 প্লাস A4 প্লাস A6 প্লাস 2 ইন্টু বেজোড় অফসেট A3 প্লাস A5। তেমন ডি হচ্ছে 55 মিটার, 55/3, প্রথম অফসেট ছিল 5.5 ক্ষেত্রফল এবং A7টা ছিল আমাদের 9.945, 4 ইন্টু আমাদের A2 এর মান ছিল 8.625, A4 ছিল 24.48 অ্যান্ড A6 ছিল 15.6 প্লাস 2 ইন্টু A3 ছিল হচ্ছে 21.12 অ্যান্ড A5 ছিল 27.1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখান থেকে মান আসবে 5628.28 ঘনমিটার। তো এটাই ছিল আমাদের মাটি ভরাটের পরিমাণ। তো এই অঙ্কটাতে একটু পার্থক্য ছিল, আমাদের উচ্চতা দেওয়া ছিল, জাস্ট ক্ষেত্রফলগুলো বের করতে হয়েছে। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের কোনো একটা রাস্তা, সড়ক, বাঁধ, এগুলোর ক্রস সেকশন সবসময় কিন্তু এই ট্র্যাপিজয়েডাল আকৃতি হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবো, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এস ইন্টু বি প্লাস এস এস। বাদ বাকি অঙ্ক আগের মতোই ছিল, তা আশা করছি বুঝতে পারছি সবাই। আমাদের এরপর একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাও সেম। 500 মিটার রাস্তা নির্মাণের জন্য 50 মিটার পর পর জরিপ করে কিছু ভরাটের উচ্চতা পাওয়া গেছে। তো এখানে পার্শ্ব ঢাল 2:1 দেওয়া আছে, ট্র্যাপিজয়েডাল পেজ মডেল দিয়ে মাটি ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, তো প্রথমে আমরা ক্ষেত্রফলগুলো বের করে নিব। এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই রাস্তার প্রস্তুতি তলের প্রস্থ
দেওয়া থাকতে হবে। তো কোনো কারণে যদি দেওয়া না থাকে এটা আমরা ধরে নেব, একটা সুবিধার মতো একটা মান অ্যাসিউম করে নেব, অ্যাসিউম করে নিলেই হবে। তো এখানে আমরা আমরা ধরে নিই যে বি সমান 10 মিটার, আর 50 মিটার পর রিডিং নিয়ে আছে, তেমন আমাদের ডি হচ্ছে 50 মিটার, আর পার্শ্বডাল এস টু 1 থাকে, তো এস হচ্ছে 2 মিটার। ওকে, তাহলে এখন আমরা দেখি এখানে আমাদের 11টা হাইটে আছে, তাহলে এখানে আমাদের এ হবে অনেকগুলা, তাহলে A1 A2, এর যে ফর্মুলাটা আমরা জানি কি, এ সমান এস ইন্টু বি প্লাস এস এস ইন্টু বি প্লাস এস, যেখানে এসটা হচ্ছে হাইট বা এই উচ্চতা, ভরাটের উচ্চতাগুলো যেগুলো দেওয়া আছে, আর বি হচ্ছে প্রস্থ, এসটা হচ্ছে পার্শ্বটাল। ওকে, তাহলে আমরা A1 যদি করি, তাহলে A1 এর ক্ষেত্রে আমাদের এসটা হচ্ছে 0.83 বি প্লাস এস, বি আমরা 10 মিটার ধরে নিছি, এস হচ্ছে 2, এস হচ্ছে 0.83। তো এই অঙ্কগুলো খুব সহজে করার একটা সিস্টেম আছে। ক্যালকুলেটরে ক্যালকুলেশন মোডে গিয়ে আমরা জাস্ট একটা ফরম্যাটে তুলে নিব, এখানে আমাদের এইচটাকে এক্স হিসাবে তুলে নিব, কারণ বারবার যেহেতু শুধুমাত্র এইচই চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না। তো এক্স আকারে তুলে আমরা ক্যালকুলেশন মোডে গিয়ে দেন ক্যালকুলেশনের প্রেস করে প্রতিবার শুধুমাত্র এইচ এর মানটা ইনপুট করলে আমাদের ক্ষেত্রফলটা দিয়ে দিবে। এভাবে খুব অল্প সময় আমরা ক্যালকুলেটরে এই মানগুলো বের করে ফেলতে পারবো। তাহলে A2 যদি দেখি আমরা, আমাদের এইচটা হচ্ছে 0.68, 10 প্লাস 2 × 0.68। তো এভাবেই মূলত আমরা সবগুলো ক্ষেত্রফল বের করে ফেলবো, একই প্রসেস, সেম প্রসেস, শুধুমাত্র প্রত্যেকটার ক্ষেত্রে এইচটা চেঞ্জ হবে। তো বাকিগুলোর ক্যালকুলেশন আমি স্কিপ করতেছি, আমি সরাসরি মানগুলো বসিয়ে দিচ্ছি। আমাদের ক্ষেত্রফলের যে মানগুলো পাওয়া যাবে, A1 হচ্ছে 9.67 মিটার স্কোয়ার, A2 হলো 7.72 মিটার স্কোয়ার, A3 হলো 2.4 মিটার স্কোয়ার, A8 এবং 9 দুইটার ভ্যালু সেম, 20.331, হচ্ছে 22.95 মিটার স্কোয়ার, A11টা হচ্ছে 26.22 মিটার স্কোয়ার। ক্ষেত্রফলগুলো সব পেয়ে গেলাম আমরা। এখন আমাদের দুই নিয়মে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। তো ট্রাপিজয়েডাল ও প্রিজময়েডাল পদ্ধতি, ট্রাপিজয়েডাল পদ্ধতি যদি করি আমরা, ট্রাপিজয়েডাল, তো ট্রাপিজয়েডালে করলে আমাদের ভি সমান আসবে, ট্রাপিজয়েডালের ফর্মুলা যেটা আমরা জানি, ডি ইন্টু প্রথম প্লাস শেষ অফসেট, অর্থাৎ A1 প্লাস A11/2 প্লাস মধ্যবর্তী অফসেট বাদ বাকি A2 থেকে শুরু করে আমাদের A10 পর্যন্ত। তো এখানে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে। আমাদের ডি এর ভ্যালু দেওয়া আছে এখানে 50 মিটার পর, যে 50 মিটার পর মাপতে, তার মানে ডি হচ্ছে 50। এখানে আমাদের A1 থেকে শুরু করে A11 পর্যন্ত দেওয়া আছে, আমরা সবগুলো জাস্ট এখানে বসাই দেবো। A1 ছিল আমাদের 9.67 প্লাস A11 ছিল আমাদের সর্বশেষ যে অফসেটের ক্ষেত্রফলটা 26.22 প্লাস A2 ছিল 7.72। এভাবে আমরা A10 পর্যন্ত বসিয়ে দেবো। এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 6490.97 ঘনমিটার। ওকে, তো এটা আসতেছে আমাদের ট্রাপিজয়েডাল থেকে। এখন আমরা যদি প্রিজময়েডালে করি, প্রিজময়েডাল, তো প্রিজময়েডালের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, প্রিজময়েডালে আমাদের ফর্মুলা বি সমান হলো D/3 A1 প্লাস A11 প্লাস 4 ইন্টু আমাদের জোড় সংখ্যক অফসেট। আমাদের জোড় অফসেটগুলো হচ্ছে তাহলে এখানে A2, A4, A6, A8 অ্যান্ড A10 প্লাস 2 ইন্টু আমাদের বেজোড় অফসেটগুলো হচ্ছে এখানে A3, A5, A7 প্লাস A9। ওকে, তো এখানে আমরা সবগুলো ভ্যালু জানি। ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 50 এবং A1 থেকে এই 11 পর্যন্ত সবগুলো ভ্যালু এখানে দেওয়া আছে। জাস্ট এগুলো ইনপুট করে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ভ্যালু আসবে 6486.62 ঘনমিটার। এই ছিল আমাদের অঙ্ক, খুবই সহজ অঙ্ক। জাস্ট ফর্মুলাটা লিখার পরে আমাদের ভ্যালুগুলো ইনপুট করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, খুবই সহজ। এখানে দুইটা ক্ষেত্রফল দুই পদ্ধতিতে বের করার আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে এই যে আমি দুইটাই যেহেতু লিখছি, এর মানগুলো উঠাই নাই। তো এখানে আমরা দেখতে পাই যে প্রথমটা আছে 6490 এবং আমাদের পরেরটা আছে 6486। তো এই যে দুই পদ্ধতিতে করলে, ট্রাপিজয়েডাল, প্রিজময়েডাল, দুই পদ্ধতিতে করলে আমাদের অ্যান্সারের ভিতরে একটু স্লাইটলি ভেরিয়েশন আসছে। তো এই ভেরিয়েশন অ্যাকসেপ্টেবল,
এটার জন্য অঙ্ক ভুল যাবে না। তো এটা হলো মনে রাখার বিষয় আর কি। তবে হ্যাঁ, যদি খুব বেশি পার্থক্য আসে সেক্ষেত্রে বুঝতে হবে হয়তো ভুল যাওয়ার সম্ভাবনা আছে, কোথাও ভুল গিয়ে থাকতে পারে, ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে 6000 আছে, দেখা যাচ্ছে আমাদের প্রথম পর্যায়ে করলে 6000 আসছে, পরেরটাতে করলে আসছে 3000 বা 4000। তো এমন খুব বেশি ডিফারেন্স থাকলে বুঝতে হবে যে আমাদের অঙ্ক ভুল হচ্ছে, ক্যালকুলেশনগুলো আবার চেক দিতে হবে। তো এই ছিল মোটামুটি মাটি কাটা ও ভরাটের এই ধরনের সমস্যা সম্পর্কিত যে এগুলো। এখন আমরা অন্যরকম একটা অঙ্ক দেখব, এটাও আমাদের মাটি ভরাটের বা কাটার পরিমাণে। এই অঙ্কটাতে আমাদের একটা স্পট লেভেলের সাহায্যে একটা জায়গার জাস্ট আরএলগুলো নির্ণয় করা হয়েছে। এটাকে আমাদের 40.5 মিটার আরএল সমতল করতে হয়, কি পরিমাণ মাটি ভরাট করতে হবে এটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিড সিস্টেমে একটা আছে, এটা বর্গাকৃতির কিছু ক্ষেত্র আছে এবং একটা হচ্ছে ত্রিভুজাকৃতির ক্ষেত্র আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এই প্রত্যেকটা সেকশনের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি এবং 4 কোণায় 4টা উচ্চতা দেওয়া আছে। তো এই এক একটা ক্ষেত্র আমরা যদি এটাকে 1 2 3 এভাবে মার্কিং করে নিই, 4 5 6, তো মার্কিং করে নিলাম। এখন প্রত্যেকটা ক্ষেত্রের যে একটা বর্গক্ষেত্র যদি কনসিডার করি, এর 4 কোণাতে 4টা ভ্যালু দেওয়া আছে। তো এই 4টাকে আমরা সর্বপ্রথম নির্ণয় করব ভরাটের উচ্চতা। তো মাটি ভরাটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা যদি ভরাটের একটা উচ্চতা বের করতে পারি দেন 3টা গুণ করলে আমাদের মাটি ভরাটের আয়তনটা পেয়ে যাবো, খুবই সহজ। তো আমাদেরকে সর্বপ্রথম মাটি ভরাটের গড় উচ্চতা নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের বলছে যে 40.5 মিটার আরএল সমান করতে হবে। তো 40.5 মিটার আরএল সমান করতে হলে প্রত্যেক কোণায় কি পরিমাণ মাটি ভরাট করতে হবে নাকি খনন করতে হবে, এটা আমরা ফার্স্ট নির্ণয় করব। দেন প্রত্যেকটা কর্নারে বা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য ভরাটের একটা গড় উচ্চতা নির্ণয় করব। এরপর আমরা আয়তন নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা যেটা করব, তো এখানে আমাদেরকে বলা হয়েছে 40.5 মিটার আরএল সমান করতে হবে। তাহলে আমরা দেখি প্রথম 1 নম্বর ক্ষেত্রের লেফট আপ কর্নার বা লেফট টপ কর্নারে কি আছে, আমাদের এখানে আরএল আছে 39.5। তাহলে আমাদের এই কোণায় ভরাটের উচ্চতা কত হবে, 40.5 মাইনাস এই 39.5, তাহলে 1 মিটার। তাহলে এখানে হবে আমাদের 1 মিটার। এর পরের পয়েন্টে আমাদের আছে 39.55, তো 40.5 মাইনাস একটা কনস্ট্যান্ট এক্স নিয়ে নিলাম ক্যালকুলেশন। তো প্রতিবার এক্স এর মান ইনপুট করলে আমাদের চলে আসবে 39.55। তাহলে আমাদের এখানে ভরাটের উচ্চতা হচ্ছে 0.95 মিটার, এখানে আছে 39.6, তো এটা আসলে 0.9। পরেরটা আছে আমাদের 39.1, 39.1 দিলে আমাদের এখানে আসতেছে 1.4 মিটার। তাহলে এই মোটামুটি উপরের লাইন শেষ হলো। এভাবে আমরা এর নিচে যে আরও 2টা লাইন আছে, 2টা লাইনের প্রত্যেকটা পয়েন্টে ভরাটের উচ্চতা নির্ণয় করব, দেন এটাকে গড় করব। এখন যদি আমরা মাঝের লাইন দেখি, তাহলে এইখানটা 40.5 বিয়োগ হচ্ছে 38.5, এটা করলে হচ্ছে আমাদের 2 মিটার। যদি 40.5 বিয়োগ করে 39.15, তাহলে 1.35 মিটার। দেন 40 করলে 0.5 মিটার। 39.10 করলে 1.2 মিটার। এরপরে যদি এটা দেখি 29.21, 1.29, 39.35 করলে আমাদের 1.15 এবং সর্বশেষ 39 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার। প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা প্রত্যেকটা কোণায় ভরাটের উচ্চতা পেয়ে গেলাম। এবার এটাকে গড় উচ্চতায় কনভার্ট করবো। তাহলে একটা ক্ষেত্রে আমরা যদি এই যে 1 নম্বর ক্ষেত্রটা করি, তাহলে এটার 4 কোণা আছে আমাদের 1.952 আর এটা হচ্ছে 1.35। তো এই 4টার গড় করি যদি আমরা 1 প্লাস 0.95 প্লাস 0.9, সরি 0.9 হবে না, এটা হবে হচ্ছে 1 প্লাস 0.95 প্লাস হচ্ছে 2 প্লাস 1.35, যেহেতু 4টা এটাকে 4 দিয়ে ভাগ দিব আমরা, তাহলে আমরা এখান থেকে ভরাটের গড় উচ্চতা পেয়ে যাব 1.325। এটা হলো আমাদের ভরাটের গড় উচ্চতা 1 নম্বর সেকশনের জন্য। এখন আমরা যদি 2 নম্বর ক্ষেত্রে যাই, তো সেক্ষেত্রে কী হবে, 2 নম্বর ক্ষেত্রে আমাদের যেটা আছে
এই 0.95 1.35 হচ্ছে 0.9.5, এই চারটার গড় হবে। তো 2 নম্বর ক্ষেত্রে ভরাটের গড় উচ্চতা যেটা হবে 0.925। তো এভাবে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য ভরাটের গড় উচ্চতা নির্ণয় করে ফেলবো এখন। তো 1 হয়েছে, 2 হয়েছে, 0.925। 3 নম্বরটা করবো এখন 0.9, 1.4, 0.5 প্লাস হলো 1.2, এটা হচ্ছে 1 মিটার। 4 নম্বর ক্ষেত্রের জন্য যদি করি 1.125। 6 নম্বর ক্ষেত্রে যদি করি আমরা, তো 6 নম্বর ক্ষেত্রে এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্র, এখানে আছে হচ্ছে 3টা। তো এটা গড় করার ক্ষেত্রে আমাদেরকে এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বাদ বাকিগুলো 4টা ভ্যালু ছিল, এই জন্য 4 দিয়ে ভাগ করছে, এটার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে দিলাম আমরা। 0.5 প্লাস 1.2 প্লাস 1.5 হচ্ছে 3, এটা হচ্ছে 1.067। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রের মাটি ভরাটের গড় উচ্চতা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। তো আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রের দৈর্ঘ্য, এটা একটা বর্গাকৃতির ক্ষেত্র, তো দৈর্ঘ্য 10, প্রস্থ 10। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে কি হবে, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রথমটার গড় উচ্চতা দিলাম 1.325 প্লাস 2 নম্বরটার ক্ষেত্রে আবার দৈর্ঘ্য প্রস্থ ইন্টু গড় উচ্চতা 0.925। তো এভাবে করতে গেলে আমাদের এভাবেই হবে, অনেক লম্বা হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের 10 × 10, এটা কিন্তু কমন। সো আমরা যেটা করব সেটা হলো এভাবে করব না, আমরা একটু এক লাইন কম করব আর কি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা আয়তন ভি সমান করবো আমাদের 10 × 10। এই দুটা যদি সবগুলোর ভিতর থেকে কমন নিতাম তাহলে বিষয়টি এমনই দাঁড়াতো, ইন্টু এই 10 × 10 কমন নিলে মাঝে সবগুলো কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে গড় উচ্চতাগুলো পেলাম আমরা, এগুলো সব প্লাস করে দেবো এখন। 1.325 প্লাস 0.925 প্লাস 1 প্লাস 1.447 প্লাস 1.125 প্লাস আমাদের এই যে 6 নম্বর ক্ষেত্র, যেটা প্রথম 5টা একসাথে করলাম, 6 নম্বরটা কি একটা ত্রিভুজ ক্ষেত্র। তো এটার ক্ষেত্রফল একটু অন্যভাবে করবো। তাহলে এটা হচ্ছে 10 × 10, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, সেভাবে হাফ ইন্টু এই দুইটা গুণ দিলাম, ইন্টু এটার গড় উচ্চতা ছিল আমাদের 1.067, আসবে ঘনমিটারে। তো এটা এখন আমরা ক্যালকুলেশন করি, দেখা যাক ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কত আসে। এটা ক্যালকুলেশন করলে আমাদের আয়তন আসতেছে 635.55 ঘনমিটার। তো এই ছিল আমাদের মাটি ভরাট সম্পর্কিত যে সমস্যা বলি, কন্ট্রোল ম্যাপের সমস্যা বলি। এখন এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এগুলো যদি আমরা একটু দেখি। প্রথমে বলা হয় কন্ট্যুর বা কন্ট্যুর রেখা কি। আমরা কন্ট্যুর সম্পর্কে জেনেছি যে সমলম্ব দূরত্বে অবস্থিত বিন্দুসমূহ সংযোগকারী যে কাল্পনিক রেখা, এটা হলো কন্ট্যুর রেখা। কন্ট্যুরিং যে প্রক্রিয়ায় কন্ট্যুর রেখা, কন্ট্যুর ম্যাপ অঙ্কন করে, এটা কন্ট্যুরিং। আর সমোন্নতি ব্যবধান এবং সমোন্নতি ব্যবধান সম্পর্কে আমরা জেনেছি, কন্ট্যুর মানচিত্র সম্পর্কে আমরা জেনেছি। সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দেখি। কন্ট্যুর ও কন্ট্যুরিংয়ের মাঝে একটা পার্থক্য আছে, এটা আমরা অনুশীলন থেকে দেখে নেব। আর প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কন্ট্যুরের ব্যবহার আমরা দেখছি যে কন্ট্যুরের হিউজ ব্যবহার রয়েছে। এই কন্ট্যুরের ব্যবহার সাধারণত যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ক্ষেত্রে আমাদের, সেটা রাস্তা সড়ক নির্মাণ বা সিওএস ড্রেনেজ সিস্টেম নির্মাণ, সিওএস প্রকল্পের কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কন্ট্যুর কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কন্ট্যুর রেখার কিছু বৈশিষ্ট্য আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রায় এসে থাকে। কন্ট্যুরের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। এই ছিল মোটামুটি আমাদের কন্ট্যুর ও কন্ট্যুরিং সম্পর্কিত থিওরি এবং গাণিতিক সমস্যাগুলি। আশা করছি সবাই বুঝতে পারছি।